ইকবাল, আমরা তো আজকে সারাদিনই বাজেট নিয়ে আলোচনা করব, যেমনটি আপনি আগের সংবাদেই বলেছিলেন সন্ধ্যা 7টা পর্যন্ত। আগের বুলেটিনে আমরা মূল্যস্ফীতি নিয়ে কথা বলছিলাম। এবার একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে ঘাটতি যে অর্থায়ন, আমরা এবার দেখছিলাম 2 লাখ কোটি টাকার বেশি, সোয়া 2 লাখ, 2,26,000 কোটি কোটি টাকার ঘাটতি তো থাকছে। সেখানে একটি তো আমার উৎস হচ্ছে আমার অভ্যন্তর থেকে নিতে হবে, অভ্যন্তরীণ ঋণ, আরেকটু হচ্ছে আমার বিদেশি ঋণ। বিদেশি ঋণ আর অভ্যন্তরীণ ঋণের মধ্যে পার্থক্যটা কি, মানে কোনটি নিলে সরকারের সুবিধা হয়? না, অবশ্যই বিদেশি ঋণটা বেশি নিলে সুবিধা, কারণ সেখানে সুদের হারটা অনেক কম থাকে। তবে সেটা গ্রহণের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ আছে। আমি কি প্রকল্পের বিপরীতে নিচ্ছি, ঠিক মতো খরচ করছি কিনা, সময় মতো প্রকল্প বাস্তবায়ন করতে পারছি কিনা, এটি কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জের জায়গায়। অভ্যন্তরীণ ঋণ যেহেতু সরকার চাইলে খুব সহজেই নিতে পারে, সুতরাং সে ওইখানটায় ঘাটতি মেটানোর জন্য দ্রুত হাত পাতে। কিন্তু এর বিপরীতে তাকে কিন্তু চড়া সুদ দিতে হয়। আমাদের যে সুদের ব্যয় প্রায় 14-15% অফ টোটাল বাজেট, এটার কিন্তু মেজর অংশটাই আমার অভ্যন্তরীণ সুদের যে দায় সেটা মেটানোর পেছনে চলে যায়। বিদেশি ঋণের সুদও আমাদেরকে দিতে হয়, কিন্তু সেটা আমাদের অভ্যন্তরীণ সুদের তুলনায় কিন্তু অনেক কম। আমরা আমাদের সাথে একজন বিশেষজ্ঞ আছেন, আমরা বিদেশি ঋণ এবং দেশীয় ঋণের একটা বিশ্লেষণ তার কাছ থেকে জানবো। ডক্টর সেলিম জাহান, তিনি অত্যন্ত সম্মানিত ব্যক্তি, বিশিষ্ট অর্থনীতিবিদ এবং জাতিসংঘের মানব উন্নয়ন কার্যালয়ের পরিচালক ছিলেন তিনি। আমাদের সাথে তিনি লন্ডন থেকে যুক্ত হবেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে পেয়েছি আমরা, অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার শ্রদ্ধেয় বড় ভাই, বন্ধু এবং শিক্ষক, খুব ভালো সম্পর্ক তার সাথে। তিনি জীবনের প্রথম বাজেট আজকে পেশ করতে যাচ্ছেন। তিনি আসলে কতটা চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে এই বাজেট দিচ্ছেন, আপনার বিশ্লেষণ কি বলে? আমার মনে হয় যে প্রথমেই বলে নেওয়া ভালো যে এটা অন্তর্বর্তীকালীন সরকারের বাজেট। সুতরাং স্বাভাবিকভাবেই এই বাজেটে বাস্তবতাকে প্রতিফলিত করতে হয়েছে। এই বাজেট উচ্চাভিলাষী নয়, কারণ একটি স্বল্প সময়ের মধ্যে এই বাজেটের কার্যকাল। এখন তার সামনে যে সমস্ত সমস্যা বা অন্তরায়গুলো আছে, তার প্রথমেই আছে শ্লথ প্রবৃদ্ধি। আমরা বলেছি যে বর্তমানে বাংলাদেশে প্রবৃদ্ধি ৩.৯%। যদিও বাজেটে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রবৃদ্ধির ৫.৫%, কিন্তু প্রবৃদ্ধির যে শ্লথতা আছে, এটা স্বাভাবিকভাবেই একদিকে যেমন রাজস্ব আয়টাকে বাড়াতে পারবে না, এবং অন্যদিকে কর্মসংযোজনের দিক থেকেও এটার একটা নেতিবাচক প্রভাব থাকবে। দ্বিতীয় যে সমস্যাটা আছে সেটা হচ্ছে বিনিয়োগের শ্লথতা। আমরা দেখেছি যে গত ১০ বছর যাবৎ যে বিনিয়োগ হয়েছে, বর্তমানে বিনিয়োগ অত্যন্ত নিম্নমুখী, এবং দেশীয় বিনিয়োগও আসছে না, সঙ্গে সঙ্গে বাইরের যে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ যেটা, সেটাও আসছে না। এবং অর্থনীতিতে যেহেতু একটা অনিশ্চয়তা আছে, রাজনীতিতে একটা অস্থিতিশীলতা আছে, সুতরাং বিনিয়োগ আসছে না। এখন বিনিয়োগ না আসলে পরে আমাদের প্রবৃদ্ধি এখানে বাড়বে না। তৃতীয় এবং শেষ যে সমস্যাটা রয়েছে এবং অন্তরায় রয়েছে, সেটা হচ্ছে সবাই আমরা বলছি যে মূল্যস্ফীতি। আমরা দেখছি যে কোনো সূচকে কিছু উন্নতি দেখা গেছে, কিন্তু এই মূল্যস্ফীতি কিছুটা কমেছে, কিন্তু এখনো সহনীয় পর্যায়ে আসেনি। এটাকে যদি কমিয়ে না আনা যায়, তাহলে পরে মানুষের জীবনযাত্রার উপরে, জীবনমানের উপরে একটা বিরাট বিরূপ প্রতিক্রিয়া পড়বে। আগামীতে আমরা যখন সামনে এগিয়ে যাব, আমি এই তিনটেকেই দেখছি যে আগামীতে একটা অন্তরায় বা মূল সমস্যা হিসেবে। ডক্টর সেলিম জাহান, আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে প্রতিটি বাজেটেরই তো একটি ফিলোসফি থাকে, একটা দর্শন থাকে। এবার যতটুকু তথ্য উপাত্ত পাওয়া যাচ্ছে তা থেকে আপনার কি মনে হচ্ছে যে এই বাজেটের দর্শনটা কি, বা সরকারের উদ্দেশ্যটা কি এই বাজেটের মাধ্যমে? হ্যাঁ, এখন এটাকে আমি ২ দিক থেকে বলি। একটা হচ্ছে দর্শন, আরেকটা হচ্ছে লক্ষ্য। এখন যখন একটা নির্বাচিত সরকার যখন বাজেট দেন, তখন সেই বাজেটটিকে সরকার প্রতিস্থাপন করেন তার দীর্ঘমেয়াদী পরিকল্পনার পরিপ্রেক্ষিতে, যেমন পাঁচশালা পরিকল্পনা। সুতরাং বাজেটের বহু লক্ষ্য, বাজেটের বহু উদ্দেশ্য সেই পাঁচশালা পরিকল্পনা থেকে আসে। আসলে প্রতি বছরের বাজেটেই একটু একটু করে সেই পাঁচশালা পরিকল্পনার যে লক্ষ্য, সেটাকে অর্জন করতে চায়। এখন যেহেতু অন্তর্বর্তীকালীন যে সরকার যে বাজেটটি দিয়েছেন, এটি সেরকম কোনো দীর্ঘ পরিকল্পনার অংশ নয়। স্বাভাবিকভাবেই এখানে দর্শনের প্রশ্ন উঠছে, স্বাভাবিকভাবেই লক্ষ্যের প্রশ্ন উঠছে। বাজেটে যেটা দেখে মনে হয়েছে আমার কাছে, সেটা হচ্ছে যে আসলে অর্থনীতিকে স্থিতিশীল করা এবং অর্থনীতির মধ্যে অনিশ্চয়তা কমিয়ে নিয়ে আসা, অর্থনীতিতে অর্থনৈতিক শৃঙ্খলা বজায় রাখা এবং সেটাকে আরো প্রতিষ্ঠিত করা, এটা কি বাজেটের লক্ষ্য হিসেবে নেওয়া হয়েছে।
এবং স্বল্প মেয়াদে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো লক্ষ্য আমরা যাতে অর্জন করতে পারি, সেটা একটা বড় যেমন উদ্দেশ্য থাকা উচিত। ডক্টর জাহান, আমরা উচিত। বারবারই একটা কথা শুনছি, মাননীয় উপদেষ্টা কিন্তু বেশ কয়েকবার বলেছেন, জান্নাত নামে আপনিও শুনবেন, যে উনি একটা ফুড স্টেপ রেখে যেতে চান। অর্থাৎ পরবর্তীতে হয়তো তারা পুরোটাই অথবা কোনো রাজনৈতিক সরকারের সেই বাস্তবায়ন করবে এই বাজেটটা, কিন্তু তিনি এমন পদচিহ্নটা রেখে যাবেন যাতে করে রাজনৈতিক সরকার ছুঁড়ে ফেলে দিতে না পারে এবং একটা দৃষ্টান্ত হয়ে থাকে। সেটা আসলে কিরকম হতে পারে? আমার মনে হয় যে সেটা হতে পারে যে এটা যদি একটা সৎ বাজেট হয়। এখন সৎ বাজেট বলতে আমি কি বোঝাচ্ছি? সৎ বাজেটকে আমি বোঝাচ্ছি যে আসল যে অর্থনৈতিক বাস্তবতা, আসল যে অর্থনৈতিক সমস্যাগুলো আছে আমাদের স্বল্প মেয়াদে, সেটাকে যদি আমরা স্বীকার করে নেই এবং সেটার জন্য যদি ব্যবস্থা নেই, তাহলে পরে এটা সৎ একটি বাজেট হিসাবে এটা চিহ্নিত হয়ে থাকবে। আমি বুঝেছি। মনে করি না যে এই বাজেট একটা যুগান্তকারী বাজেট হবে বা এই বাজেট একটা পথ নির্দেশনা দেবে আগামী দিনগুলোতে। কারণ এই বাজেটের প্রেক্ষিত, এই বাজেটে কাজ করার যে আঙ্গিক সেগুলো আলাদা। কিন্তু একটা সৎ বাজেট, যেখানে একটা সৎ প্রচেষ্টা হয়েছে এবং অর্থনৈতিক শৃঙ্খলা আনার জন্য, স্থিতিশীলতা আনার জন্য একটা পদক্ষেপ, সৎ পদক্ষেপ নেওয়া হয়েছে। আমার মনে হয় সেটাই বোধহয় তার একটা পদচিহ্ন ফুড তিনি স্টেপ রেখে হয়ে যেতে থাকবে। পারেন। ডক্টর সেলিম জাহান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ইকবাল, ডক্টর অনেক সেলিম ধন্যবাদ। জাহান জি। যেমনটি বলছিলেন যে এবারের বাজেটটি হচ্ছে স্বল্প মেয়াদী, মানে আপৎকালীন বাজেট। তো সেখানে একটু আমার মনে হয় দর্শকদেরকে বলে রাখা ভালো, স্যার যেমন বলছিলেন যে ইনফ্লেশন হাই ছিল বা হাই আছে এখনো পর্যন্ত, ইনভেস্টমেন্ট নিয়ে সমস্যা রয়েছে, এগুলো কিন্তু উত্তরাধিকার সূত্রে পাওয়া আমাদের, Right. মানে আগের সরকারেরই ধারাবাহিকতা আমরা এগুলো পেয়েছি। তো ওই জায়গাতে দাঁড়িয়ে মানে আমি একটি স্বল্পকালীন আপদ ব্যবস্থা আপনার কাছে কতটুকু মনে হচ্ছে যে টেকসই হবে? না, আপনি জানেন যে গত বছর আমরা যখন বাজেটের স্টোরিটা করছিলাম, জি। আমরা কিন্তু ক্রিকেট ওয়ার্ল্ড কাপের সাথে বাস্তবতাটাকে একটু মেলানোর চেষ্টা করেছিলাম। এখন সেটার সাথেও যদি আমি একটু রিলেট করার চেষ্টা করি, আমার আস্কিং রেট এত বেড়ে গেছে, আমাকে প্রথমত টিকে থাকার জন্য রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে হচ্ছে, উইকেট হারানো যাবে না, তার উপর আস্কিং রেট হয়তো আমার অনেক বেশি, ওইটাও আমাকে অ্যাচিভ করতে হবে। দুটো একসাথে করা কিন্তু খুব ডিফিকাল্ট এবং চ্যালেঞ্জিং। বাজেটের প্রক্রিয়ার কথা বলছিলেন, আমরা খবরে জানাচ্ছিলাম, আপনি পড়ছিলেন যে উপদেষ্টা পরিষদে আজকে অনুমোদন। সুতরাং জি। এর আগে আমরা যেই আইনি প্রেক্ষাপট বা কাঠামোর মধ্য দিয়ে বাজেট পাস হয়েছে বা অনুমোদন হয়েছে, সেটার থেকে এবার কিন্তু একেবারেই আলাদা। সুতরাং বাজেটের আইনি চরিত্রটাই কিন্তু একেবারে উল্টো এবার। এর আগেও যদিও অরাজনৈতিক সরকারের আমলে বাজেট হয়েছে, আমরা দেখেছি 2000 তখন কিন্তু বাজেট বাড়ানো হয়েছিল। না, এমনিতে। সেটা হয়তো তখনকার বাস্তবতা ছিল। এইবারের বাজেট বাড়ানো যে হয় নাই এটা অর্থ উপদেষ্টা একেবারে স্বীকার করেন না। তিনি রিভাইজের সাথে কম্পেয়ার করে মনে করছেন যে একটু বেড়েছে। আচ্ছা। কিন্তু আমরা তো প্রজেকশন টু প্রজেকশন কম্পেয়ার করব অবশ্যই, কারণ এটাও রিভাইজ হতে পারে। সো সেই তুলনায় আমরা অবশ্যই বলবো যে কম, কিন্তু তিনি এটাকে কম বলতে নারাজ। তিনি বলতে চান সংযমী বাজেট এবং মোটামুটি একটা সংকট কালকে মোকাবেলা করার জন্য একটা যৌক্তিক বাজেট। তিনি এখানে অপ্রয়োজনীয় কোনো ব্যয় করতে চান না। তিনি মনে করেন যে রাজনৈতিক সরকারের আমলে প্রচুর রাজনৈতিক চাহিদা এডিপির মেটাবার ক্ষেত্রে কি জন্য কোনো পরিবর্তন দেখেছেন উন্নয়ন না, প্রকল্পগুলোর ক্ষেত্রে? অবশ্যই। মানে বড় প্রকল্প বলছিল যে যেগুলো রান করছে সেগুলো করবো, অপ্রয়োজনীয় নিব না। না, এইটা তেমন কি নির্দেশনা দেখেন, আছে নাকি? পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ, আমরা কিন্তু তাকে পরিকল্পনার মানুষ বলেই জানি। বাংলাদেশের যতগুলো 5 বছর মেয়াদী পরিকল্পনা, মানে 5 ইয়ার্স প্ল্যান, সবগুলোতেই বেশিরভাগ তিনি ছিলেন। ক্ষেত্রেই জি। কিন্তু তিনি সম্পৃক্ত ছিলেন। সুতরাং এই জায়গাটায় যে উনি সর্বোচ্চ দক্ষতার ছাপ রাখার চেষ্টা করেছেন, এইটা মোটামুটি নিশ্চিত। এবং এইটার ভিত্তিতেই উনি কিন্তু 2,65,000 কোটি টাকা আগের এডিপি ছিল, সেটাও প্রতি বছর বাড়ার কথা, এবার কিন্তু তিনি 2,30,000 কোটি করেছেন। এবং তিনি প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রে অত্যন্ত সচেতন। তারপরেও দেখেন কিছু কিছু প্রকল্প হয়তো 50% হয়ে গেছে, এইটাকে যদি আমি বন্ধ করে দিই তাহলে তো পুরোটাই ওয়েস্টেজ। পুরোটাই সো wastage, ওখানে আমার exactly. কিন্তু বরাদ্দটা বাড়াতে হয়েছে। কিছু কিছু প্রকল্প হয়তো আমার অল্প বরাদ্দ, কিন্তু মানুষের উপকারের কথা যদি আমরা চিন্তা করি, কস্ট ইফেক্টিভনেস যদি চিন্তা করি, ওইটা হয়তো নেওয়াটা যৌক্তিক। QCY Melowax Pro ANC on সব নয়েজ গন। ইকবাল, আপনি তো বারবার বলছিলেন যে অর্থ উপদেষ্টার জন্য এটা প্রথম বাজেট এবং তার ক্যারিয়ারটা শুরু হয়েছিল শিক্ষকতা দিয়ে, এরপর তিনি সরকারি চাকরি করেছেন। তাকে নিয়ে একটা প্রোফাইল আমরা এখন যদি একটু দেখে না, আসি। নিশ্চয়ই দেখবো, কিন্তু দেখেন জি। এখন পর্যন্ত তার কথা যদি আমরা বলি, তাকে বলা হয় বাংলাদেশের অন্যতম সফল একজন গভর্নর। কেননা তার সময়ে Exactly. প্রযুক্তিগত উৎকর্ষটা বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে বেড়েছে, নজরদারি, সুপারভিশন,
বা কর্মীদের মধ্যে যে কার্যক্রমের গতি এইসবই কিন্তু তিনি করেছেন। অর্থাৎ গভর্নর হিসেবে তিনি এমন সময় সামাল দিয়েছেন যেখানে বিশ্ব মন্দা চলছিল। বাংলাদেশেও কিন্তু একটা দেখেন একমাত্র গভর্নর 3টা সরকারের আমলে কিন্তু তিনি দায়িত্ব পালন করেছেন। এখন পর্যন্ত তার কার্যকলাপ নিয়ে কিন্তু এরকম কোনো প্রশ্ন ওঠেনি। বিএনপি সরকার থেকে শুরু এবং করে তার তত্ত্বাবধায়ক চাল চলনের যে সারল্য এবং সাদামাটা জীবনযাপন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। তবে বাজেট দেওয়ার ক্ষেত্রে তার মুনশিয়ানা সেই গ্রহণযোগ্যতাকে ছাপিয়ে যায় কিনা সেটা কিন্তু দেখার বিষয়।